30 দিনের লড়াই শুরু, কি পড়বো কি পড়বো না, এই পরীক্ষার এই মুহূর্তে শেষ না দেখে তো ছাড়বো না। তো এই মোটিভ নিয়ে যারা এখনো প্রিপারেশন চালিয়ে যাচ্ছ এএনএম জেএনএম এর, তাদের জন্য এই ভিডিওটা সত্যিকারের ধন্বন্তরী হতে চলেছে। কারণ সবাই, আবারও বলছি, মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলে নির্ঘাত যে পরীক্ষা হবে কি হবে না। বিভিন্ন মানুষের নেগেটিভ কথা শুনে মন তো ভেঙে গেছিলই। আজকে আবারও আরেকবার বলছি, শেষ মুহূর্তের কিছু বুক লিস্ট নিয়ে আমি আলোচনা করব, শেষ মুহূর্তের কিছু ম্যাজিক সাজেশন নিয়ে আলোচনা করব। বাস্তব দুনিয়ায় ভেবে দেখলে 30 দিনে আর সব পড়া সম্ভব নয়, তবে 30 দিনে পড়া সম্ভব, 30 দিনে চাকরি পাওয়া সম্ভব। কিভাবে, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা টোটাল সিলেবাসটাকে আরেকবার কম্প্যাক্ট ওয়েতে দেখবো, যে টোটাল সিলেবাসের কোন জায়গা পড়বো কোন জায়গা পড়বো না, মানে ইম্পর্টেন্ট সিলেবাস দেখবো আমরা। ডিটেলড বুক কোন জায়গায় পড়বো কোন জায়গায় পড়বো না সেটা দেখবো, এবং লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি কি হতে চলেছে আমাদের পড়াশোনার, সেটা আমরা দেখবো। তো আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে তোমাদের এই এক্সামগুলোর জন্য বায়োলজি পড়িয়ে আসছি, আগামী দিনেও হয়তো পড়াতে থাকবো। তো চলো টোটাল সিলেবাস অ্যান্ড বুক লিস্ট আমরা একটুখানি শর্টে দেখে নিই। তোমাদের আমি আগেই বলেছিলাম যে সব থেকে বেশি কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। তো তোমাদের আমি বলেছি যে 3টে জায়গা যদি তুমি ভালো করে পড়ো, তুমি সব কোয়েশ্চেন অ্যান্সার মানে প্রায় 70% তোমার হয়ে যাবে। সেটা হচ্ছে এই সেল চ্যাপ্টার, মানে কোষবিদ্যা, যার মধ্যে এই দুটো পার্ট পড়ে। তারপরে তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, যার মধ্যে এই 3টে পার্ট পড়ে। ভালো করে ভেবে দেখো, এইটুকুনির মধ্যেই তোমার 20% কোয়েশ্চেন এখান থেকেই আসে। এই 3টে পার্টকে অ্যাড করলে তোমার কত আসছে? 19, 21, 31, 5 কত? 36। প্রায় 36% কোয়েশ্চেন খালি এই জায়গা থেকে আসে। আরেকটা হিউজ জায়গা ইভিএস, ইভিএস থেকে তোমার 12% কোয়েশ্চেন আসে। তুমি নিজে একবার হিসাব করে দেখো তো এখানে কত পার্সেন্ট তোমার হয়ে গেল। তোমার বায়োলজির যে 100%, তার মধ্যে তোমার কত পার্সেন্ট এখান থেকে এসছে তুমি একবার টোটাল কাউন্ট করে দেখো। তুমি তাহলে হিসাব করে দেখতে পারবে 36 + 20 মানে 56 + 10 66, 68। এই 3টে পার্ট পড়লেই তোমার 68% মার্কস বায়োলজির থেকে। 68% মানে 50 68% কত হয়? অ্যাপ্রক্স 70%ই ধরে নাও। 35 নম্বর তো খালি এই 3টে চ্যাপ্টার থেকে আসবে। কেউ এই জায়গাগুলো ভেবে দেখো না তোমরা, জাস্ট এই 3টে চ্যাপ্টার থেকে 35% নয়, 35 মার্কসের কোয়েশ্চেন আসবে 50-এর মধ্যে, আর বাদ বাকি 15 মার্কসের কোয়েশ্চেন বাদ বাকি জায়গা থেকে আসবে। আবার যদি তুমি এইগুলোর মধ্যে আরেকটা জিনিস দেখো, তুমি দেখতে পাবে যে এইগুলো ছাড়া কি আর কোনো হিউজ মার্কসের জায়গা আছে? তো দেখবে হ্যাঁ আছে। জাস্ট একটা ছোট্ট চ্যাপ্টার, এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, এখান থেকেও দেখো প্রায় 7% কোয়েশ্চেন এসছে। তো এখানেই তো হয়ে গেল তোমার 75% কোয়েশ্চেন। জাস্ট এইটুকুনি জায়গা থেকে 75% কোয়েশ্চেন। আরো এরকম জায়গা কি আছে দেখো, এইটা হচ্ছে এক লাইন, একটা লাইন না 2-3টে লাইন, এইটুকুনি জায়গা, তার থেকে কোয়েশ্চেন আসছে 5টা, মানে 2%। তো এইরকম কয়েকটা জায়গা আছে যেগুলো দেখলেই তোমার পরীক্ষার ইজিলি বায়োলজির মার্কস উঠে যেতে পারে। তোমরা কেউ এই জায়গাগুলো দেখো না, তোমরা ভাবো যে সব পড়তে হবে সব পড়তে হবে, না সব পড়তে লাগে না। তোমার বাধা ধরা কয়েকটা জায়গা পড়লেই তোমার এই মার্কসটা চলে আসে। হ্যাঁ, তুমি চাইলে আরো বেশি পড়লে পড়তেই পারো, সেটা অবশ্যই ভালো, কিন্তু তোমাকে আগে এই জায়গাগুলোকে কভার করতে হবে। এইবার বাদ বাকি জায়গাগুলোর থেকে কি কি কোয়েশ্চেন আসে, যেগুলো বাদ বাকি পড়ে রইলো, তুমি ওখানে দেখো আমি লিখে দিয়েছি শ্রেণীবিন্যাসের স্তর, যেটা হচ্ছে হায়ারার্কি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলোর থেকে। প্রধান রাজ্যগুলির বৈশিষ্ট্য, মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, দ্বিপদী নামকরণ। তারপর ভিটামিনস অ্যান্ড দেয়ার ফাংশনস, এ বি কমপ্লেক্স, সি ডি ই কে, এগুলো পড়তে হবে তোমাদের। আর কোনটা খুব একটা কিছু দরকার নেই। ভিটামিন মানে সম্পর্কিত মানে ঘাটতিজনিত রোগ যেগুলো, যেমন স্কারভি, রিকেট, বেরিবেরি, এইগুলো রিলেটেড কোয়েশ্চেন আসে। ভিটামিনের উৎস কি, তার ফাংশন কি, কোন ভিটামিন কোথায় পাওয়া যায় এবং তার কাজ কি, ব্যাস হয়ে গেল আমার পড়া। সার্কুলেটরি সিস্টেমে দেখো হৃৎপিণ্ডের গঠন পড়ো, কার্যকারিতা পড়ো, রক্তনালী, ধমনী শিরা,
তারপর হচ্ছে নালিকা যেগুলো সেগুলো পড়ো, রক্তের উপাদান পড়ো এবং রক্তের গ্রুপ পড়ো, তোমার ব্যাস রক্তের গ্রুপ আর RH ফ্যাক্টর তোমার এখান থেকেই কোয়েশ্চেন আসবে। ভ্যাকসিনের ক্ষেত্রে অনাক্রম্যতার প্রকারভেদ, সক্রিয় এবং প্যাসিভ, ভ্যাকসিনের প্রকারভেদ, লাইভ, অ্যাটেনুয়েটেড, কিল, টক্সয়েড, এই তিনটে পড়ো। সাধারণ ভ্যাকসিন তারা প্রতিরোধ করে এমন রোগ, কিছু ভ্যাকসিন এবং তার কোন রোগের প্রতিরোধ করে সেগুলো পড়ো, হয়ে গেল কাজ। আর চ্যাপ্টার পড়া এন্ড। ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, আরএনএ এর প্রকারভেদ, প্রোটিন সংশ্লেষণে ভূমিকা, বাস। নেক্সট চলে যাও। ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন, মানে রেসপিরেশন চ্যাপ্টারে কি পড়বে, যেটা গেলে সবাত এবং অবাত শ্বসনের সংজ্ঞা এবং পার্থক্যটা দেখে নাও, সব থেকে ইজি হয়ে যাবে। শক্তি উৎপাদনের তুলনা এবং জীব জীবন প্রক্রিয়াগুলির উদাহরণ, জৈব প্রক্রিয়াগুলির উদাহরণ, মানে যতগুলো ক্রেবস চক্র, কেলভিন চক্র, যা যা আছে যেগুলো তোমার সালোক সংশ্লেষ এবং শ্বসন রিলেটেড, ওগুলো পড়ে নাও, হয়ে গেল। নেক্সট চলে আসো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কোষ অর্গানেল এবং তাদের ফাংশন, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি যতগুলো সেল অর্গানেলস রয়েছে সব কটার অর্গানেল এবং তাদের কাজ, উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, এগুলো পড়ে নাও, বাস কাজ শেষ। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে কি পড়বে, শ্বাসযন্ত্রের অঙ্গগুলি নাক, শ্বাসনালী, ফুসফুস, অ্যালভিওলাই, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া, গ্যাস বিনিময় প্রক্রিয়া, এগুলো পড়ে নাও, কাজ শেষ। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে কি দেখবো, পাচন অঙ্গগুলির গঠন, কার্যকারিতা, মুখ, খাদ্যনালী, পেট, অন্ত্র, লিভার, অগ্নাশয়, এগুলোর ব্যাপারে দেখে নাও। হজমের এনজাইমগুলো কি কি আছে সেগুলো দেখে নাও এবং শোষণ এবং আত্তীকরণ দেখে নাও, বাস কাজ হয়ে যাবে, এর থেকে বেশি লাগবে না। হিউম্যান এক্সক্রিটারি, কিডনি এবং নেফ্রনের গঠন এবং কার্যকারিতা, প্রস্রাবের গঠন কিভাবে হচ্ছে, নেফ্রনের কোথায় কি কি শোষিত হয় এগুলো দেখে নাও। মলমূত্র ত্বক ফুসফুসের মাধ্যমে কিভাবে, ত্বক এবং ফুসফুসের মাধ্যমে কিভাবে নির্গত হয় দেখে নাও। সালোক সংশ্লেষ প্রক্রিয়া এবং গুরুত্ব, সালোক সংশ্লেষকে প্রভাবিত করে এমন কয়েকটি কারণ, বাষ্পীভবন প্রক্রিয়া, তাৎপর্য, কাজ শেষ। রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি পড়বে, পুরুষ মহিলা প্রজনন অঙ্গ এবং ফাংশন, মাসিক চক্রের প্রাথমিক বিষয় এবং উদ্ভিদের প্রজননের প্রকারভেদ, যৌন এবং অযৌন, উদ্ভিদ জনন, অবশ্যই দেখবে, খুব খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ডিজিজের থেকে কোন ডিজিজগুলো, ম্যালেরিয়া, টাইফয়েড, যক্ষা, এডস, কারণ, লক্ষণ, প্রতিরোধের পদ্ধতি, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ইত্যাদি, বাস শেষ। নেক্সট চলে যাও ইকোলজি থেকে কি পড়বে, টোটাল, খাদ্য শৃঙ্খল, খাদ্য ওয়েব, বাস্তুতন্ত্রের উপাদান, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, বাস কমপ্লিট। তোমার বায়োলজি এটুকুনিতেই কমপ্লিট হয়ে যাবে। বাদ বাকিগুলো যেগুলো বললাম, যেগুলো ডিফিকাল্ট চ্যাপ্টার ওগুলো পারলে সব পড়বে, আর বাদ বাকিগুলোর থেকে জাস্ট এটুকুনি জায়গা পড়ে নাও। বায়োলজি কোন বুক থেকে পড়বো, আবারও বলবো 9-10 বুকই একমাত্র উপায়, কিন্তু স্যার 9-10 বই আর সব পড়তে পারবো না, আমি বলছিও না সব পড়তে। আমি কি বলছি দেখে নাও, আমি বলছি কি পড়বো আর কিভাবে পড়বো, তার দুটো পার্টে আমি লিখে রেখেছি। ফার্স্টে আসি কি পড়বো, এএনএম, জিএনএম, বিএইচএস, স্মার্ট ব্যাচ যেটা আছে তার ক্লাস নোট পড়বো। যারা যারা আমরা পেড ব্যাচে আছি তাদের ক্ষেত্রে সব সাজিয়ে দেওয়া হচ্ছে, তো আমরা খালি নোটস পড়বো। আর যারা ব্যাচে নেই তারা কি করবে, তাদের ক্ষেত্রে একটু খাটনি বেশি, তাদের ক্ষেত্রে টেক্সট বুকের বোল্ড পার্ট যেগুলো আছে পুরো বই ধরে শুরু থেকে শেষ অবধি বোল্ড পার্টগুলো পড়তেই হবে, মাস্ট। স্যার যারা ব্যাচে আছি তারা কি এটা পড়বো, অবশ্যই পড়ো, তোমার তো তাতে কোনো ক্ষতি নেই, তোমার লাভই হবে। কিন্তু ব্যাচে যারা নেই তারা তো এটা পড়তে পারবে না, তারা এটাই পড়ুক, কিছু করার নেই এখন তাদের ক্ষেত্রে। প্র্যাকটিস কি করব, মাস্ট সাতরা পাবলিকেশনের বই মাস্ট। আবারও বলছি, হতে পারে এরা আমাদের কম্পিটিটর, কিন্তু এরা এখনো বেস্ট, নো ডাউট। সাতরার বই পড়তেই হবে পাস করতে। সুভাষিস স্যার বলতেই পারতো ধন্বন্তরী বইটা কেন, তাহলেই হয়ে যাবে, সাতটা পড়তে হবে না। আমি আগে বলবো সাতরা কেন, আগে সাতরা পড়ো, ধন্বন্তরী পরে পড়লেও হবে, সাতরা আগে চাই। সাতরা পড়ো, তারপরে ধন্বন্তরী করো, বা দুটো একসাথে করো, কোনো অসুবিধা নেই। এর মতন এক্সাম ওরিয়েন্টেড বই বিশ্বাস করো আমরাও বার করতে পারিনি। আমাদের বই এর পরে তুমি করো, তোমার দেখে মনে হবে যে হ্যাঁ আমি সব পারছি। আবার এই বইটা তুমি আগে করলে তারপরে সাতরা করলে, তখন এই বইটা তোমার টাফ লাগবে, এই বইটা ইজি লাগবে। কিন্তু এটা এক্সাম ওরিয়েন্টেড বই, এইটা যখন করে নেবে এই বইগুলো ইজি লাগতে শুরু করে দেবে, ঠিক আছে। তারপরে আসছি ইউটিউব এমসিকিউ ক্লাস। ইউটিউব এমসিকিউ ক্লাসে কোয়েশ্চেন করতে আসো, আমি এখানে ললিপপ ধরানো কোয়েশ্চেন দেব না।
আমার ক্লাসে তুমি ললিপপ ধরানো কোয়েশ্চেন পাবে না, পরীক্ষায় যেগুলো আসতে পারে সেই লেভেলের পাবে বা তার থেকে একটু হাই লেভেলের পাবে, কিন্তু ললিপপ ধরানো কোয়েশ্চেন আমি দেবো না, তাতে আমার লাইভে কম থাকুক বা বেশি থাকুক যাই থাকুক। স্যার ক্লাসের লিঙ্ক কোথায় পাবো? ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য দেখবে এই ভিডিওর সাথে পিন করা থাকবে টেলিগ্রাম লিঙ্ক, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হও কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করা মাস্ট। টেলিগ্রাম গ্রুপে ইমিডিয়েট জয়েন করো এই ভিডিওটা দেখাকালীন। ভিডিওটা পজ করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, দেখো পিন কমেন্টে লাগানো আছে, জয়েন করে তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবে। তার আগে আরেকটা জিনিস করবে, তোমাদের মধ্যে অনেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখতে থাকো। এতে প্রবলেম কি হয়, ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশন মিস হয়ে যায়, সেটা যাতে না হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওই একই সাথে টেলিগ্রাম করে নেওয়ার পর এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেল সাবস্ক্রাইব আশা করি তোমাদের করা হয়ে গেছে। ভিডিওটা পজ করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার চলে আসো আবার ভিডিওতে আসি। ভিডিওতে ইউটিউব এমসিকিউ ক্লাস আমি করতে বললাম, তারপর অবশ্যই মক টেস্ট দিতে হবে। স্যার মক টেস্ট কোনটা দেবো? আড্ডা 247-এরটা অবশ্যই দেবে, তার সাথে আদার্স যত আছে যত বেশি দিতে পারো। যে যে ইনস্টিটিউট মক টেস্ট বার করেছে সব কটা দাও, আমি বলছি সব কটা দাও। স্যার আপনি তো আড্ডাতে পড়ান, আপনি অন্য ইনস্টিটিউটকে প্রমোট করছেন। করছি, তোমার ভালোর জন্য করছি। আমি চাইলে, আবারও বলছি, আমি চাইলে আমি যদি ওই রকমই হতাম আমি বলতে পারতাম না না ধন্বন্তরী বই পড়ো হয়ে যাবে, আড্ডা 247 মক দাও হয়ে যাবে। না, হয় না। বাস্তব দুনিয়ায় ভেবে দেখো যে তুমি তোমার জন্য যেটা বেটার সেটা বলা আমার ধর্ম। আমি একজন শিক্ষক, আমি তোমাকে ভুল রাস্তায় চালিত করতে পারি না। আমি তোমাকে গাইড করতে পারি সঠিক রাস্তার জন্য, এবং সঠিক রাস্তাটা হচ্ছে সাতটা আগে পড়ো, ধন্বন্তরী করো, আড্ডা 247-এর মক দাও, তার সাথে অন্য ইনস্টিটিউটগুলোর মক দাও। অন্তত 3টে ইনস্টিটিউটের মক ফলো করো, অন্তত 3টে, ঠিক আছে? যার মধ্যে তো একটা অবশ্যই আড্ডা 247 রাখো, একটা অ্যাজ আ শিক্ষক হিসাবে আমি বলছি সিডি এর মক টেস্ট দাও, ঠিক আছে? আমি শ্রদ্ধা করি ওদের, যেভাবে ওরা এফর্ট লাগায়, তো অবশ্যই দাও, ঠিক আছে? আর আরেকটা তুমি অন্য তোমার পরিচিত কোনো ইনস্টিটিউট যারা মক টেস্ট বার করেছে দিতেই পারো, ঠিক আছে? এবার আসছি তারপরের পয়েন্ট, কিভাবে পড়বো। আর হ্যাঁ, আমাদের মক টেস্ট আমাদের অ্যাপেই পেয়ে যাবে। আমাদের মক টেস্ট আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার আসছি কিভাবে পড়বো। 4 থেকে 5 ঘন্টা পেইড ব্যাচের ক্লাস করো। স্যার পেইড ব্যাচের ক্লাস কোথায় করব? এই ব্যাপারে বলবো, পেইড ব্যাচের ক্লাসের ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট, আমি এই ব্যাপারে আমি নিজে বলবো যে আমাদের ইনস্টিটিউট বেস্ট। এখানে যে টিচাররা পড়ায় তাদের পড়ানোর ধরন অন্য জায়গার থেকে আলাদা, এটা আমি বলতে পারি। তুমি নিজে ক্লাস করলেও বুঝতে পারবে যে তাদের বোঝানোর ধরন অন্যান্য জায়গার থেকে আলাদা, অনেক বেটার। এই ব্যাপারে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। এগুলোর ব্যাপারে আমি যেমন বললাম সত্যি কথা, এটার ব্যাপারেও আমি বুক ঠুকে এই সত্যি কথাটা বলতে পারি। জয় স্যার, ঋতিকা ম্যাম অসাধারণ। আমি হয়তো অসাধারণ নয়, কিন্তু জয় স্যার, ঋতিকা ম্যামের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ওনাদের মতন তুমি হয়তো অন্য জায়গায় কোনো জায়গায় ক্লাস করোনি, আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি, ঠিক আছে? চলো তারপরে আসছি পেইড ব্যাচের ক্লাস করে নিলে। স্যার আমার তো পেইড ব্যাচ নেই, কোনো অসুবিধা নেই। তুমি এই পেইড ব্যাচের ক্লাসের জায়গায় তুমি ফোকাস করো বই পড়ার ক্ষেত্রে। তুমি ফোকাস করো কি করবে? বই পড়ার ক্ষেত্রে। টেক্সট বুকটাকে এই যে 4-5 ঘন্টা যেখানে অন্যরা ক্লাস করবে, তুমি এই 4-5 ঘন্টা বই পড়ো। স্যার বইয়ের কিছু বুঝতে পারি না স্যার, মাথার উপর দিয়ে যায়, তাহলে কিছু করার নেই, তাহলে তোমার পেইড ব্যাচ নেওয়া উচিত ছিল। তোমার সেই সুযোগ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এখনো সুযোগ আছে, তুমি ভর্তি হতে পারো বা তুমি নাও হতে পারো, তোমার ইচ্ছা। তুমি 4-5 ঘন্টা বই পড়ো, তাহলে বুঝতে না পারলে তাহলে কিছু করার নেই, কোনো জায়গায় আশা করি এখন আর কিছু তেমন হবে না। শর্ট নোটস অর বুক রিভাইজ, শর্ট নোটস অর বুক রিভাইজ কি করব? 2 ঘন্টা ধরে আমি শর্ট নোট পড়বো বা বুক রিভাইজ করব। তো তুমি তো 4-5 ঘন্টা বই পড়ছোই, তার সাথে একটা শর্ট নোট বানিয়েছো আশা করি, তো সেই শর্ট নোটটা পড়ো। স্যার আমার শর্ট নোট তো বানানো হয়নি, তাহলে সরি, এগেইন সরি। আমাদের পেইড ব্যাচে শর্ট নোট এমনিতেই প্রোভাইড করা হচ্ছে বর্তমানে। এবার চলে আসি বুক প্র্যাকটিস। কত ঘন্টা? 1 ঘন্টা তোমাকে বই প্র্যাকটিস করতে হবে। কত ঘন্টা? 1 ঘন্টা। তারপর মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস, 1.5 ঘন্টা তোমাকে মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টটা দেওয়ার পর অ্যানালাইসিস তোমাকে নিজেকেই করতে হবে। স্যার অ্যানালাইসিস কিভাবে করব?
সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তুমি অ্যানালাইসিস কিভাবে করবে জানতে চাও, পরীক্ষার মক টেস্ট অ্যানালাইসিস না করলে পাস করবে না, মানে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এটা যদি না করো তাহলে তুমি পাস করবে না, পরীক্ষা তো দেবে পাস করবে না, ঠিক আছে, গ্যারেন্টি সহকারে বলছি, ঠিক আছে। এবার চলে আসছি আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে, মানে ফিজিক্যাল সায়েন্স যেটা, এখানে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি স্ক্রিনের থেকে দূরে দাঁড়াচ্ছি, আমি আর পড়ে পড়ে শোনাচ্ছি না। বায়োলজিটা আমি যেভাবে বললাম ঠিক একইভাবে তোমাদের এখানে ফিজিক্সের তোমার সিলেবাসগুলো দিয়ে দিয়েছি, পারলে যেই জায়গাগুলো পড়তে হবে, সিলেবাস নয়, সিলেবাস বিশাল বড়, কোন জায়গাগুলো পড়তে হবে কোন জায়গাগুলো পড়তে হবে না আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো আশা করবো তোমরা স্ক্রিনশট মারছো, আমি প্রত্যেক পেজ উল্টাচ্ছি যখন তোমরা স্ক্রিনশট মারছো, স্ক্রিনশট মেরে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্যার সব কটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আমি চাই সবার কাছে যাতে এই স্ক্রিনশটটা থাকে এবং সেই দেখে যাতে তারা সবাই প্রিপারেশন নিতে থাকে, নাহলে কিন্তু আবারও বলছি বছরটা হাতছাড়া হয়ে যাবে। আমি চাই না কোনো ছাত্র মানে এখান থেকে কিছু না পেয়ে যাক, আমি চাই আড্ডা 247 তাকে কিছু না কিছু ডেলিভার করুক যাতে তার প্রিপারেশন ভালো হয়। ওকে, আশা রাখবো এতখানি তোমরা তুলে নিয়েছো, এটাই লাস্ট চ্যাপ্টার ছিল। তো পড়বো কি, আবারও ভৌত বিজ্ঞান বই যেটা পড়ার কথা আমি বলছি যে তোমাদের টেক্সট বুক সেটাই তোমরা পড়বে, কিন্তু সেম অ্যাজ বায়োলজিতে যেগুলো বলেছি যা যা করবে এখানেও সেম জিনিস তোমাকে করতে হবে, সেম জিনিস, খালি এক্সট্রা কোনটা, ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ আসে সেই ম্যাথটা করবে। কোথা থেকে করবে, এক তো স্যার ম্যামরা পেইড ব্যাচে ক্লাসে করাবেন, 1 নাম্বার পয়েন্ট গেল, সেখান থেকে করে নেবে। 2 নাম্বার পয়েন্ট, বইয়ের পিছনে থাকা অঙ্কগুলো একবার করে প্র্যাকটিস করো, বইয়ের পিছনে দেখবে করে দেওয়া অঙ্ক থাকে, প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক দেখবে বইয়ের মধ্যে করে দেয়, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, সেগুলো ভালো করে বোঝো, দেখো ওই টাইপেরই অঙ্ক তুমি পরীক্ষায় পেয়ে যাবে 100% শিওর। ওকে, ক্লিয়ার। এইবার চলো নেক্সট পার্টে যাই। ফিজিক্সের ক্ষেত্রে দেখে নিলে, ইংলিশের ক্ষেত্রে এটা আমি বহুবার দেখিয়েছি, এগুলো পড়তে হয়, আমি আরো শর্ট করে দিচ্ছি তোমাদের জন্য। বই এটা রাখতে পারো, কিন্তু এখন শেষ মুহূর্তে এটার কোনো গুরুত্ব নেই আপাতত, ঠিক আছে। এখন কি করবে, স্যারেরা যেভাবে ক্লাস করাচ্ছেন সেগুলো তোমাকে ফোকাস করতে হবে, তার সাথে পরীক্ষায় কোন জিনিসগুলোর উপরে বেশি ফোকাস করবে, রুট ওয়ার্ড। এখন তুমি প্রচুর সিনোনিম অ্যান্টোনিম কিচ্ছু মুখস্থ করতে পারবে না, এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডগুলোকে যদি ভালো করে দেখে নাও তাহলেই দেখবে তোমার আপনি নিজের থেকে তুমি যে কোনো ওয়ার্ডের মানে বার করতে পারছো, রুট ওয়ার্ড গেল। স্পেলিং ভালো করে দেখতে হবে, স্পেলিং এ সবাই ভুল করে আসো, 1 নাম্বার কি 2 নাম্বার স্পেলিং এ থাকে, সেটা যাতে ভুল না হয়। বেসিক গ্রামার তোমার ঠিক থাকতে হবে, যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ, বেসিক পার্টস অফ স্পিচ ঠিক থাকলেই তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারবে। মেনলি ফোকাস করো আর্টিকেল প্রিপোজিশন পারলে 1 থেকে 2 নাম্বার কনফার্ম। টেন্স থেকে তোমার 1 থেকে 2 নাম্বার থাকবেই থাকবে, টেন্স রিলেটেড কোনো এরার কারেকশন বলো বা কিছু টেন্স রিলেটেড থাকবেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন, এই পরীক্ষাগুলোতে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে, তো অবশ্যই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন তোমরা কিন্তু করবে। ওকে, তাহলেই দেখবে তোমার ইংলিশে যত মার্কস পাওয়ার তার থেকে বেশি পেয়েছো। এবার চলে আসি ম্যাথামেটিক্সের তো হিউজ পার্ট, যার মধ্যে সংখ্যাতত্ত্ব একটা বড় অংশ। এবার ম্যাক্সিমাম ছেলে মেয়ের প্রবলেম হচ্ছে সংখ্যাতত্ত্বতে, ম্যাক্সিমাম ছেড়ে দাও, চলে আসো 9খানা এমন চ্যাপ্টার যেগুলো আমি বলছি একদম ছাড়বে না। তার মধ্যে 1 নম্বরে আছে গড়, বয়সের সমস্যা, লাভ এবং ক্ষতি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, সময় এবং কাজ, সময় এবং দূরত্ব, ট্রেনের সমস্যা, 2D, ট্রিগোনোমেট্রি। তোমরা এর সাথে আরেকটা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার, ঠিক আছে, এরা তোমরা এর সাথে অ্যাড করতে পারো। তো মোট এই 10টা পার্ট যদি করে চলে যাও, আর বলবো 2D এবং ট্রিগোনোমেট্রির খুব বেসিক লেভেলের ম্যাথ তোমরা করে চলে যাও, তাহলেই দেখবে পরীক্ষায় কিছু না কিছু পেয়ে গেছো। আর বেসিক লগ অবশ্যই শিখে যাবে, এখান থেকে 1 নাম্বার পাবে, বেসিক লগারিদম, ঠিক আছে, এখান থেকে 1 নাম্বার পাবে। এবার চলে আসছি ম্যাথামেটিক্সের তোমরা দেখে নিলে কি চ্যাপ্টার করবে, সব টাইপের একবার করে নেওয়া দরকার, যেগুলো আমাদের ব্যাচের মধ্যে করানো হবে দেখবে সেই সব কটা টাইপ একবার করে নেবে, একবার করে করবে, বাদ বাকি
তার সময় তো বেশি নেই, বেশি তো করতে পারবো না, তাই জন্য চোখে চোখে কথা বলো, খাতায় কিছু লিখো না। কি বললাম? একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এখানে ম্যাটারটা হচ্ছে চোখে চোখে কথা বলো, খাতায় কিছু লিখো না। প্রত্যেকটা অঙ্কের টাইপ যখন তুমি একবার করে করে নেবে, সেম টাইপের অঙ্ক তুমি একবার দেখো, দেখে ভাবো যে অঙ্কটা করতে পারবে কি পারবে না। যদি মনের মধ্যে বিন্দুমাত্র সংশয় আসে, তাহলে অঙ্কটা এবার কষে দেখো। না হলে অঙ্কটা পড়ো, হ্যাঁ এটা পারবো, নেক্সট। তারপরে অঙ্কটা পড়ো, হ্যাঁ পারবো, নেক্সট। তারপরে অঙ্কটা পড়ো, হ্যাঁ পারবো, নেক্সট। এইভাবে চলে যাও। না হলে তুমি এই সিলেবাস শেষ করতে পারবে না। হিউমাঙ্গাস সিলেবাস, হিউজ বলার থেকে হিউমাঙ্গাস বলা বেটার। হিউমাঙ্গাস সিলেবাস তুমি শেষ করতে পারবে না, বিশাল বড় সিলেবাস। ওকে, এবার চলে আসছি রিজনিং এর অষ্টবসু। রিজনিং এর অষ্টবসু কেন? এই 8খানা চ্যাপ্টার, এর বাইরে আজ পর্যন্ত এএনএম জিএনএম এ একটাও কোয়েশ্চেন আসেনি। ওকে স্যার, এর বাইরে যদি আসে তাহলে বাদ বাকি এই 4টে চ্যাপ্টার থেকে আসবে, আর কোনো চ্যাপ্টার থেকে আসবে না। কি বললাম? রিজনিং এর সিলেবাস কি? নন ভার্বাল সিরিজ, ওয়ার্ড রিলেটেড প্রবলেমস, অ্যানালজি, অড ওয়ান আউট, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার ইন ফিগার, ব্লাড রিলেশন। এই কটা জায়গা থেকেই কোয়েশ্চেন আসবে। আর এর বাইরে যদি দেয় ডাইস, ভেন ডায়াগ্রাম, লেটার সিরিজ, ফিগার কমপ্লিশন। প্রত্যেক চ্যাপ্টারের খুব বেশি হলে 2 থেকে 3টে টাইপ হয়। মানে খুব সহজে যদি 12টা চ্যাপ্টারের 5টা করেও টাইপ করে যাও, মাত্র 60খানা তুমি যদি টাইপ করে যাও, তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। 60খানা করে গেলেই আপনিই কমন পেয়ে যাবে। 60খানা জিআই করলেই কমন পাওয়া যেতে পারে। এবার চলে আসছি জিকে সিলেবাস। জিকে সিলেবাসে আসো, দেখো ভারতীয় রাজ্য এবং রাজধানী, এটা তোমাদের পড়তে হবে। ভারতের লোকনৃত্য, ভারতের জাতীয় গাছ, ভারতের উচ্চ আদালতের তালিকা, ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য ইউটি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের প্রতিবেশী দেশ, ভারতের বাঁধ, ভারতের জাতীয় প্রাণী, ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম মহাসড়ক, এগুলো তোমাদের পড়তে হবে। তার সাথে ভারতের জাতীয় উদ্যান, ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম নদী, ভারতের জলপ্রপাত তালিকা, ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য, ভারতের শীর্ষ 10টি দীর্ঘতম সেতু, সব নেটে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, সব নেটে পাওয়া যায়। ভারতের জাতীয় প্রতীক, ভারতের জাতীয় সরকারি ভাষা তালিকা, ভারতের জাতীয় শিখরগুলি এবং ভারতের নদ নদী, ভারতের পাহাড় পর্বত, এগুলো দেখে চলে যাও। পেলে পাবে, না পেলে না পাবে, কিচ্ছু যায় আসে না। 5 নাম্বার এমনই থাকবে যেটা ডেফিনেটলি তুমি পাবে। এবার চলে আসি আবারও বই, সেটা হচ্ছে, আমি বারবার একটাই কথা বলবো, আমি শেষ জীবন অবধি একটাই কথা বলে যাব, এই বইটা আগে নাও, তারপরে এই বইটা নাও, এই বইটা আগে নাও, তারপরে আমাদের বইটা নাও, বা দুটো একসাথেই অর্ডার করো, দুটো একসাথে পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো, দুটো পাশাপাশি চালাতে থাকো একসাথে। না হলে কিন্তু পরীক্ষায় পাশ করা নেক্সট টু ইম্পসিবল। এই বইটা কি করে পাবে? এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, এই নাম্বারটায় কল করে বইটা কিনে নিও। বইটা কেনার সময় কোন কোড ইউজ করবে? Y229, Y229। যদি ভালো চাও, নিজের ভালো চাও, নিজে বুঝবে। আশা রাখবো এদের মতন তোমরাও নিজের ভালোটা বুঝবে এবং তোমরাও চাইবে যে এদের মতন যাতে তুমিও একটা সুযোগ পাও, তুমিও একটা ভালো কলেজ পাও। তোমার দেখতে দেখতে তুমি হাঁপিয়ে যাবে, আমি দেখাতে দেখাতেও হাঁপাবো না, কারণ হচ্ছে এতটাই সংখ্যা। ঠিক আছে? আমার মাঝে মাঝে এতটা অড লাগে যে এতজনকে কি করে দেখাবো, মানে ক্লাসের অনেকটা সময় চলে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। এরা পেরেছিল কারণ এরা আমার কথায়, আমাদের কথায় বিশ্বাস রেখেছিল। যদিও বা তখন আমি পুরো সায়েন্সটা পড়াতাম, আমাদের কথায় বিশ্বাস রেখেছিল, তাই জন্য আজকে তারা এই জায়গায় আছে। তুমিও যদি চাও যে তুমিও এরকম বড় বড় কলেজে কোথাও না কোথাও চান্স পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকো, ক্লাস দেখতে থাকো। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, যেটা পিন কমেন্টে দেওয়া আছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার প্রথমে। চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখলে আলটিমেটলি একটা ভিডিওই দেখতে পাবে, তারপরে আর কোনো ভিডিও তোমার চোখের সামনে আসবে না। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। কিন্তু মনের মধ্যে যা প্রশ্ন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে ঢেলে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।